আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লারাভেলের টপ 5 বেস্ট প্র্যাকটিসেস নিয়ে, যেগুলো জানলে আপনি আপনার কোডকে করতে পারবেন আরও ক্লিন, সিকিউর এবং পারফরম্যান্স অপটিমাইজড। অনেক লারাভেল ডেভেলপাররা প্রজেক্টে কাজ করেন, কিন্তু ছোট ছোট কিছু ভুলের কারণে তাদের প্রজেক্ট হয় স্লো, মেনটেন করা কঠিন আর ভবিষ্যতের জন্য আপডেট ফ্রেন্ডলি না। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সেই ভুলগুলো এড়িয়ে প্রফেশনাল লারাভেল কোড করতে হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই 5টি টিপস অনেক বিগিনার ডেভেলপাররা এমনকি মিড লেভেল ডেভেলপাররাও মিস করে বসে। তাহলে আর দেরি না করে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। ইউ আর ওয়াচিং অলস্ট্যাক। এখানে আমরা ওয়েব ডেভেলপমেন্টের লেটেস্ট টেকনোলজি এবং এআই নিয়ে ইনডিপ ভিডিও বানাই। ইফ ইউ লাভ দিস কাইন্ড অফ কন্টেন্ট, হিট দি সাবস্ক্রাইব বাটন অ্যান্ড স্টে কানেক্টেড ফর মোর। আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে শর্টার এবং রিডেবল সিনটেক্স ব্যবহার। লারাভেলে এমন অনেক শর্টকাট মেথড রয়েছে যেগুলো কোডকে ছোট, পরিষ্কার এবং সহজ করে। একই কাজ কম লাইনে লেখা যায়, ফলে কোড বোঝা ও ঠিক করা দুটোই সহজ হয়। এটা দিয়ে এটাই বোঝাচ্ছে যে আমরা লারাভেলে যে কোডগুলো করে থাকি সেটাকে আমরা চাইলে আরও অনেক শর্টকাট মেথড রয়েছে যেগুলোর সাহায্যে খুবই ইজিলি করে ফেলতে পারি। এতে আমাদের কোডটা অনেক ছোট হয় এবং পরবর্তীতে এটা আমরা খুব সহজেই মেনটেনও করতে পারি। তো চলেন আমরা সেই সকল কিছু শর্টকাট দেখে বলি। তো আমাদের প্রথম যে শর্টকাট হচ্ছে সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন কার্ড। এখানে আমরা একটা কার্ডকে গেট করতেছি। আমরা রিকোয়েস্ট সেশনটাকে গেট করতেছি কার্ড। এটা আমরা এই মেথডটা ব্যবহার করে থাকি অনেকেই। তো এটার আবার আমরা চাইলে শর্টকাট ইউজ করতে পারি। তো এটা শর্টকাট কিভাবে? এখানে দেখতে পাচ্ছেন কার্ড সেশন আমরা গেট করে ফেলতেছি কার্ডটাকে। দুটাই কিন্তু আমাদের একই কাজ করতেছে, বাট দুটার ইউজ কেসটা দেখেন। এখানে আমরা আর রিকোয়েস্ট মেথডে ইউজ করি না, আমরা ডিরেক্ট সেশন থেকে কার্ডটা গেট করে ফেলছি এবং আমাদের ভেরিয়েবলে স্টোর করে ফেলছি। তো সেকেন্ড হচ্ছে যেটা, আহ, আমরা এখান থেকে একটা ইনপুটকে গেট করতেছি, অর্থাৎ রিকোয়েস্ট থেকে একটা ইনপুট গেট করতেছি। তো এটা এখানে আমরা ইউজ করছি রিকোয়েস্ট ইনপুট থেকে আমরা নেমটাকে গেট করছি, বাট এটা আমরা চাইলে আরও শর্টকাট ইউজ করতে পারি। কীভাবে সেটা? এখানে আমরা ডিরেক্ট রিকোয়েস্ট থেকে আমরা এখানে আর কিন্তু ফার্স্ট ব্র্যাকেটটা দেই না এবং কোটেশন দুটোই আমরা দেই না, আমরা ডিরেক্ট এখানে নেমটা গেট করে ফেলছি। সো আমাদের আরেকটা ইউজ কেস আছে, সেটা হচ্ছে এখানে দেখতেছি আমরা রিকোয়েস্ট হ্যাজ ভ্যালু। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে একটা টার্নারি অপারেটর ইউজ করা হয়েছে, যে রিকোয়েস্টে আমার আমার যে ফর্মে রিকোয়েস্ট আসছে সেটাতে কি ভ্যালু নামক কোনো ডাটা আছে কিনা। যদি থাকে তাইলে আমাকে ভ্যালুটা দাও, আদারওয়াইজ একটা ডিফল্ট ভ্যালু এখানে চলে আসবে। তো এই পুরা একটু নম্বর লাইনটাকে আমরা চাইলে কিন্তু আরো সহজে করে ফেলতে পারি। সেটার জন্য আমাদের এখানে দিতে হবে রিকোয়েস্ট গেট ভ্যালু। যদি ভ্যালু থাকে তাহলে ভ্যালুটা আসবে আমার এই ভ্যালুতে, আদারওয়াইজ এখানে ডিফল্টটা চলে আসবে। তো এটা খুবই মানে আমরা এখানে দেখেন অনেক নম্বর লাইন, এখানে অনেক কিছু আমাদের টার্নারি অপারেটর ইউজ করতে হয়েছে, অনেক কন্ডিশন দিতে হয়েছে, বাট এ তো কিছু আমাদের এখানে লাগে না, আমরা জাস্ট 2-3টা স্টেপে এটা করে ফেলছি। তো আমাদের আরও কিছু ইউজ কেস আছে, যেমন আমাদের ডাটাবেস থেকে গেট করার ক্ষেত্রে কিছু ইউজ কেস আছে। যেমন আমরা যখন অনেক সময় আমরা দেখা যায় আমরা ডাটাকে অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে ডাটাকে গেট করি। তো সেই ক্ষেত্রে আমাদের দিতে হয় এখানে মডেল অর্ডার বাই দেন ক্রিয়েটেড অ্যাট আমরা ডিসেন্ডিংয়ে, অর্থাৎ যেই ভ্যালুগুলো লাস্টের দিকে ক্রিয়েট করা হয়েছে, অর্থাৎ সবার লাস্টে যেই ভ্যালুটা ক্রিয়েট করা হয়েছে সেই ভ্যালুটা আমরা প্রথমে যাচ্ছি আনতে। সো এই জন্য আমরা ডিসেন্ডিং অর্ডার ইউজ করছি। এইখানে এইজ ডিসেন্ডিং অর্ডারে আনতেছি, অর্থাৎ আমাদের যাদের এইজ বেশি, মানে যাদের এইজ বেশি তারাই ফার্স্টের দিকে আসবে। এখানে আরেকটা আছে যে সিলেক্ট আমরা আইডি এবং নেমকে সিলেক্ট করতেছি। তো এই জিনিসগুলোকে আমরা চাইলে আরো সহজে করে ফেলতে পারি। কিভাবে সেটা? সেটা হচ্ছে এইখানে দেখেন আমরা আমরা এখানে কি করছি, এখানে ডিসেন্ডিং অর্ডার বাই দিছি, দেন ক্রিয়েটেড এট দিছি ফার্স্ট ভ্যালু হিসাবে, সেকেন্ড ভ্যালু হিসাবে আমরা ডিসেন্ডিং দিছি, বাট এত কিছু আমাদের লাগে নাই। আমরা ডিরেক্ট মডেলটা নেমটা কল দিব, দেন এখানে আমরা লেটেস্ট দিয়ে দিছি। এখানে আপনার অবশ্যই আপনাদের মডেল নেমটা দিতে হবে, দেন এখানে আমরা লেটেস্ট দিয়ে দিছি। তাইলে কিন্তু আমাদের এই ক্রিয়েটেড এট অর্ডার বাই দেওয়া লাগে নাই, ক্রিয়েটেড এট কিছুই দেওয়া লাগে নাই। লেটেস্ট মানে হচ্ছে যে লাস্টের দিকে যেই ভ্যালুগুলো ক্রিয়েট করতেছে, অর্থাৎ নতুন নতুন যেই ভ্যালুগুলো ক্রিয়েট হচ্ছে সেগুলোই আমাদের এখানে গেট করে আনতেছে। আমাদের সেকেন্ড যে ইউজ কেস ছিল,
ইউজার ইউজার বাই এইজ। এখানে আমরা এজগুলোকে আনতেছিলাম ডিসেন্ডিং অর্ডারে। তো এই কাজটা আমরা শর্টকাটে করে বলতে পারি যে লেটেস্ট, এখানে আমরা মডেল নেমটা দিব, দেন লেটেস্ট, এখানে আমাদের ওই ফিল্ডের নাম দিতে হবে। সো সাপোজ এখানে আমাদের এইজ আছে, আমরা এইজকে আনতেছি, অর্থাৎ এইজের ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ নিচের দিকের ভ্যালুগুলো, অর্থাৎ আমাদের যদি থাকে সিরিয়ালে 1 2 3 4 5, তাইলে এটা কি আসবে 5 4 3 2 1 হয়ে আসবে, দ্য ডিসেন্ডিং অর্ডার হয়ে আসবে। তো নেক্সট আমাদের হচ্ছে রেকর্ড। আমরা রেকর্ডটাকে সিলেক্ট করে আনতেছি। এখানে এই সিলেক্ট মেথডটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমাদের একটা টেবিলে অনেকগুলো কলাম থাকে, বাট সব ক্ষেত্রে আমাদের সবগুলো কলাম দরকার হয় না, আমাদের কিছু সংখ্যক কলামই দরকার হয়। সো আমরা এই জন্য আমরা এখানে সিলেক্ট ইউজ করি। সিলেক্টে আমাদের ফিল্ড নেমগুলো দিয়ে দিই যেগুলো আমাদের দরকার। তো এই কাজটা আমরা এখানে এইভাবে না দিয়ে আমরা ডিরেক্ট এই ফিল্ডটা এটাকে না দিব না, আমরা জাস্ট এখানে আমরা গেট ইউজ করছি। গেট, দেন একটা আমরা অ্যারে দিছি, অ্যান্ড অ্যারের ভিতরে আমাদের যেই কলামগুলো দরকার সেগুলো আমরা ডাবল কোড বা সিঙ্গেল কোডে দিয়ে দিব। সো আই হোপ এগুলা বুঝতে পারছেন যে কিভাবে এটা কাজ হচ্ছে। এখানে আমি ম্যাক্সিমাম যেগুলো ইউজ করা হয় সেগুলোই দেখাইছি। এখানে তো আর সবগুলা এনে দেখানো পসিবল না। সো আপনি যদি চান যে না আরো জানতে আরো কি শর্টকাট রয়েছে, তাহলে আপনি অনলাইনে এগুলা সার্চ করতে পারেন। এগুলা এভেইলেবল আপনার কাছে সোর্স রয়েছে। সো ইউ ক্যান ফাইন্ড ইট। আমাদের লিস্টের সেকেন্ড নাম্বার হচ্ছে হেল্পার ফাংশন ব্যবহার। হেল্পার ফাংশন হলো গ্লোবাল পিএইচপি ফাংশন যা কোডকে সংক্ষিপ্ত ও পরিষ্কার করে তোলে। এটি স্ট্রিং, অ্যারে বা ইউআরএল সম্পর্কিত সাধারণ কাজে ব্যবহৃত হয়। লারাভেলে অনেক বিল্ট ইন হেল্পার আছে। সো আমাদের লারাভেল আমাদের অনেক অনেক টাইপের হেল্পার ফাংশন দিয়ে থাকে, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের যে টাস্ক থাকে সেটা খুবই ইজিলি করে ফেলতে পারি। কেননা আমরা যদি নিজেরাই সেই কাজটা করতে যাই পুরো মানে কোরভাবে, তাহলে এখানে দেখা যায় অনেক টাইম দরকার হয়। বাট আমাদের লারাভেল এটা অলরেডি কিছু যেগুলো ইউজফুল, যেগুলো আমাদের দরকার, সেগুলো আমাদের অলরেডি দিয়ে ফেলছে। সো আমরা সেগুলোই একটু দেখার ট্রাই করব। সো দেখেন এখানে একটা আমরা একটা র্যান্ডম নাম্বার জেনারেটের জন্য আমরা একটা হেল্পার ফাংশনের ইউজ করছি। সো এখানে str নামক একটা ক্লাস আমরা ইনপুট করছি। সো str এটা অবশ্যই আপনাকে ঠিক এইভাবে illuminate support str এটাকে ইনপুট করে ফেলতে হবে আপনার উপরে। দেন এটাকে str দেখেন ডাবল কলম দিয়ে আমরা র্যান্ডম নিছি এবং 8 দিছি। তো তারপর এখানে আমরা ইকো করছি, তাহলে আমাদের আউটপুট কিছুটা এইরকম আসবে। এখানে একটা 8 নাম্বারে মানে 8 ক্যারেক্টারের, নট নাম্বার, 8 ক্যারেক্টার একটা যেকোনো টাইপের, অর্থাৎ A থেকে Z এবং 1 থেকে 9 পর্যন্ত, সরি 0 থেকে 9 পর্যন্ত যেকোনো 8টা এখানে একটা ক্যারেক্টার জেনারেট হয়ে যাবে। আপনি চাইলে এখানে 10 20 আপনার যত প্রয়োজন সেই রকম ক্যারেক্টার এখানে জেনারেট করতে পারেন। তো চলেন আমরা দেখি আর কি এইরকম হেল্পার ফাংশনগুলা রয়েছে। সো এখানে আমি একটা লিস্ট দিয়ে রাখছি যে কিভাবে আপনি এই হেল্পার ফাংশনটা ইউজ করবেন এবং কোন কেসে এগুলা ইউজ করবেন। অ্যান্ড আরও অনেক হেল্পার ফাংশন রয়েছে, বাট আমি যেগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয় একটা প্রজেক্টে সেগুলাই দিয়ে রাখছি। আপনি চাইলে লারাভেল অফিসিয়াল ওয়েবসাইটেও গিয়ে দেখে আসতে পারেন। এখানে প্রথমেই রয়েছে স্লাগ। এটা আমাদের খুবই ইউজফুল, বিকজ বর্তমান সময়ের যে সকল ওয়েবসাইট রয়েছে সেগুলোতে আমরা সাধারণত এই স্লাগটা ইউজ করে থাকি। এখন আর ওই আইডি দিয়ে কেউ মানে ইউআরএল পাস করে না, সবাই ম্যাক্সিমাম টাইপই স্লাগটা ইউজ করে। সো এখানে স্লাগ ধরেন আমাদের একটা টাইটেল আছে, আমরা মেইনলি টাইটেল থেকে এটাকে স্লাগে কনভার্ট করি। সো এই টাইটেলটাকে আমরা স্লাগে নিলাম, মাই অসম পোস্ট, এইরকম চলে আসবে। আমাদের এই স্পেস বারটাকে সে হাইফেনে কনভার্ট করে ফেলছে। আপনি চাইলে আন্ডারস্কোরও করতে পারেন, সমস্যা নেই। দেন এখানে যদি ক্যাপিটাল লেটার থাকে সেগুলোকে সবগুলোকে স্মল লেটারে কনভার্ট করে দিবে। সো এরকম একটা স্লাগ জেনারেট করে দিবে এই str স্লাগ দিয়ে। তারপর str র্যান্ডম আমরা তো অলরেডি দেখে ফেলছি এটা। str লোয়ার কি করবে, এটা নাম দেখে আমরা বুঝতে পারতেছি এটা সব ক্যারেক্টারকে এইভাবে লোয়ার কেস করে ফেলবে। আপার ঠিক একইভাবে এটাকে সবগুলোকে আপার কেস করে ফেলবে। লিমিট, এই লিমিটটা হচ্ছে ধরেন আমরা অনেক সময় দেখি এই যে এটা আউটপুট কিছুটা এইরকম আসবে, আমরা দেখি না যে এরকম ডট ডট দিয়ে দেন রিড মোর লেখা থাকে। সো এটার ক্ষেত্রে আমরা লিমিট ইউজ করি। আমরা এখানে str কলন লিমিট দিয়ে দেন এখানে ধরেন আমরা লারাভেল ফ্রেমওয়ার্ক দিছি, দিয়ে আমরা 7 ক্যারেক্টারের জাস্ট ওয়ার্ড চাচ্ছি, তাহলে লারাভেল এখানে 7 ক্যারেক্টার হয়ে গেছে, বাকিগুলোকে সে
এই ৩টা ডট দিয়ে দিবে, মানে কিছু একটা আছে, মানে আরো লাইন আছে এটাই বোঝাচ্ছে। সো এই লিমিটটাও খুবই ইউজফুল। তারপর এখানে আরো অনেক জিনিসপত্র রয়েছে, সেগুলা আপনি দেখে নিতে পারেন। এখানে ডেফিনিশন দেওয়া আছে। আপনি পজ করে নিতে চাইলে এগুলা দেখে নিতে পারেন একবার। বাস জাস্ট একবার আপনি দেখে নিলে এগুলা হবে। এগুলা যেহেতু অলরেডি ওরা মেক করে ফেলছে, আপনি জাস্ট এটা ইউজ করবেন। এবং আরো অনেক হেল্পার ফাংশন রয়েছে। আপনি চাইলে ওদের অফিসিয়াল ডকুমেন্টেশনও ইউজ করতে দেখতে পারেন। অ্যান্ড যদি এগুলা আপনি আন্ডারস্ট্যান্ড না করতে পারেন যে কিভাবে ইউজ করব, সেটাও আপনি অনলাইনে ডকুমেন্টেশনে দেখে নিতে পারেন। আমি জাস্ট আপনাকে ধরাই দিতেছি যে এগুলা কিভাবে, এই যে হেল্পার ফাংশনগুলো দিয়ে কি কাজ হয়, তার ছোট্ট একটা লিস্ট এখানে আমি রাখছি। আমাদের লিস্টের ৩ নম্বরে রয়েছে ইউজ এলোকুয়েন্ট ওআরএম এফিশিয়েন্টলি। আমাদের ৫টার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা একটি, বিকজ এই এলোকুয়েন্ট ওআরএম আমরা জানি ডাটাবেস রিলেটেড কাজ। আর একটা ওয়েবসাইটের পারফরম্যান্সের অনেকটাই নির্ভর করে থাকে ওয়েবসাইটের ডাটাবেসের উপর। যদি ডাটাবেসটা ভালোভাবে অপটিমাইজ করা থাকে কোয়েরিগুলা, তাইলে আমাদের ওয়েবসাইটের পারফরম্যান্সটা খুব ভালো হয়। আদারওয়াইজ আমাদের পারফরম্যান্সের ডিক্রিজ হয়ে থাকে। তো চলেন আমরা দেখি এই এলোকুয়েন্টটা কিভাবে আমরা ভালোভাবে ইউজ করতে পারি। তো আমাদের ফার্স্টেই এটার জন্য জানতে হবে n+1 প্রবলেম, যেটা ম্যাক্সিমাম বিগিনার ডেভেলপাররাই করে থাকে। সো আগে আমরা জানি n+1 প্রবলেমটা কি। যখন মূল টেবিলের জন্য একটা কোয়েরি এবং প্রত্যেক রিলেশন ডেটার জন্য nটি আলাদা কোয়েরি চলে, তখন সেটি n+1 প্রবলেম হয়। জিনিসটা একটু মাথার উপর দিয়ে গেছে। তো চলেন আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বিষয়টা আরো ইজিলি জানি। ধরা যাক তোমার কাছে 10টা পোস্ট আছে। অ্যাজ এ এক্সাম্পল আমাদের কাছে কয়টা পোস্ট আছে? 10টা পোস্ট আছে, ওকে? এবং প্রত্যেকটি পোস্টের একজন ইউজার রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা পোস্টের জন্য আমাদের একজন করে ইউজার রয়েছে। ওকে, গট ইট। তো নেক্সট আমরা যদি একটু কোড দেখি, আমরা অনেকেই এই কোডটা করে থাকি। সেটা হচ্ছে পোস্ট, আমরা একটা ভেরিয়েবল নিছি, ঠিক আছে? দেন আমরা পোস্ট মডেলটা নিছি, দেন দিয়ে আমরা সবগুলা পোস্ট নিছি। তো আমরা ধরছি যেহেতু আমাদের কাছে 10টা পোস্ট আছে, তো আমাদের এখানে 10টা পোস্ট আসবে, ওকে? দেন এই 10টা পোস্টটাকে আমরা লুপ চালাচ্ছি। তাহলে আমার লুপটা চলবে কয়বার? আমরা যেহেতু ডাটা আছে 10টা, তাইলে এই লুপটা চলবে 10 বার, ওকে? দেন আমরা এখানে ইকো করতেছি পোস্টের ইউজার থেকে নেম, অর্থাৎ আমরা পোস্টের সাথে যে ইউজারের যে রিলেশন, সেটা এখানে করতেছি। করে এইখানে আমরা নেমটা ইকো করতেছি। তাইলে রিলেশনটা হচ্ছে এইখানে। তাইলে এইখানে হইলে এখানে একটা কোয়েরি চলবে। একটা কোয়েরি এনে ডাটাগুলাকে সে গেট করবে। তো যেহেতু এই লুপটা চলবে ১০ বার, প্রত্যেকবার এসে এখানে নিউ ভাবে রিলেশন করবে এবং ডেটা কি করবে? ইকো করবে। তো প্রত্যেকবার এখানে একটা করে কোয়েরি চলতেছে। সো যেহেতু ১০ বার চলবে, তাইলে এখানে টোটাল আমার কোয়েরি দাঁড়াবে কয়টা? ১০টা। আর উপরে একটা চলছে কোয়েরি, এখানে চলছে একটা, আর এখানে 10টা। তার মানে টোটাল হইলো আমার 11টা। তো তাই এখানে n+1 প্রবলেম বলা হচ্ছে। 1 মানে হচ্ছে আমার এখানে একটা কোয়েরি চলছে। আর n মানে হচ্ছে এই আমার জয়টা ডাটা আছে ততবার কোয়েরি চলবে। যেহেতু 10টা ডাটা, তাইলে এখানে 10, তার মানে 10+1 দাঁড়ায়। সো এখানে বুঝতেছেন টোটাল আমার কোয়েরি দাঁড়াচ্ছে 11টা। এটা একটা হিউজ। বাট এই কাজটা আমরা খুব ইজিলি করতে পারি। কিভাবে? সেটা হচ্ছে এখানে দেখেন এখানে আমরা পোস্ট দিয়ে এখানে আমরা কি ইউজ করছি? উইথ ইউজ করছি। আমরা রিলেশনের জন্য এটা ইউজ করে থাকি উইথ দিয়ে আমাদের যে রিলেশন, এই পাবলিক ফাংশন বা আছে যেটা, সেটা আমরা দিয়ে দিছি। অর্থাৎ এটা যেহেতু একটা রিলেশনের কাজ, তো এই রিলেশনের ফাংশনটার নেমটা আমরা এখানে দিয়ে দিছি ইউজার। দেওয়ার পর এখানে কি হয়েছে? এখানে আমরা গেট করতেছি। তাইলে এক লাইনের ভিতরেই আমরা ডাটাগুলোকে গেট করে ফেলতেছি। তাইলে এখানে একটা কোয়েরি যাবে আমার কি? একটা কোয়েরি গেট করবে আমার টোটাল পোস্টগুলোকে, আর একটা কোয়েরি গেট করবে কি? আমার যে রিলেশনগুলো আছে। তাইলে আমার টোটাল কোয়েরি লাগলো কয়টা? 2টা। বাট এখানে কয়টা লাগতেছিল? 11টা। কোথায় 2টা আর কোথায় 11টা? সো এখানে একটা হিউজ ডিফারেন্স আমরা বুঝতে পারলাম। অ্যান্ড দেন এখানে আমরা বলছি পোস্ট থেকে ইউজার থেকে আমরা নেমটা এখানে ইকো করে ফেলতেছি। তাইলে এখানে আমার কোয়েরি লাগছে কয়টা? এখানে লাগছিল 11টা, এখানে একটা, আর এখানে যেহেতু 10 বার ঘুরবে তাইলে 10টা। 10 আর 1 11, আর এখানে জাস্ট 2টা কোয়েরি লাগছে। সো আই হোপ বুঝতে পারছি এই n+1 প্রবলেমটা। আর এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়।
এটা আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা কোড করি। তো আমাদের আরেকটা টপিক হচ্ছে এখানে হইতেছে চাঙ্ক ডাটার ফর হেভি ডাটা টাস্ক। আমাদের কাছে অনেক সময় অনেক হেভি ডাটা চলে আসে। সেই ডাটাগুলাকে আমাদের হ্যান্ডেল করতে হয়। তো আমরা এক টাইমে অনেকগুলা ডাটাকে হ্যান্ডেল করতে পারি না। আ মানে আমাদের কাছে ধরেন এক্সাম্পল ২০,০০০ ডাটা আছে। সো ২০,০০০ ডাটাকে আমরা একসাথে অপারেশন করতে পারবো না চাইলেও। তো দেখি আমাদের কাছে একটা অ্যা কন্ডিশন আছে। ধরেন আমাদের কাছে ইউজার অল। সো আমরা যখন এই কাজটা করি, ইউজার থেকে সবগুলো ইউজারকে গেট করি, তখন ইনিশিয়ালি আমাদের আমাদের প্রজেক্টের একটা মেমোরিতে সেই ডেটাগুলোকে ইনিশিয়াল স্টেজের জন্য এটা রাখে। সো যখন আমরা লুপ চালাই, এখানে আমরা লুপ চালিয়ে আমরা সব ডাটাগুলোকে যেহেতু আনছি এবং সবাইকে আমরা চাইতেছি সব ইউজারকে আমরা মেইল সেন্ড করতে। সো এখানে আমাদের মেইলের কন্ডিশন আছে। তো ধরেন এক্সাম্পল এখানে ২০,০০০ ডাটা আছে। এখানে যদি ২০,০০০ ডাটা থাকতো, বুঝতেছেন? ২০,০০০ ডাটাকে আমরা গেট করতেছি এবং এগুলোকে লুপ চালাইয়া এগুলাকে আমাদের মেইল সেন্ড করতেছি। সো ২০,০০০ ডাটাকে আমাকে একসাথে দিবে না, বিকজ এইখানে একটা এরর চলে আসবে যে আমার মেমোরির লিমিটটা অ্যা ওভার হয়ে গেছে। এরকম একটা মেসেজ এরর মেসেজ আমাদের দিয়ে থাকে। সো এই ডাটাটা হ্যান্ডেল করার জন্য আমাদের কাছে একটা মেথড আছে, সেটা হচ্ছে চাঙ্ক। সো আমরা প্রথমে আমাদের মেথডের নেমটা দিব, দিয়ে চাঙ্ক দিব। চাঙ্কের পর আমরা এখানে আমরা বলব যে এক টাইমে কতটা অপারেশন করতে যাচ্ছি। অর্থাৎ কতটা মেইল আমরা, এখানে মেইল হবে না, যে কতটা ইউজার আমরা গেট করতে চাইতেছি এইরকম। সো এক টাইমে আমরা ধরলাম ১০০টা ইউজার আমরা গেট করব। তারপর এখানে আমরা ফাংশন দিলাম, ইউজার আনলাম, দেন আমরা এখানে অপারেশনটা দিয়ে দিলাম। তো প্রথমবার সে ১০০টা ডাটাকে মেইল সেন্ড করবে। দেন পরের বার নেক্সট ১০০টা ডাটা এইরকম মানে এটা একটা স্টেজ বাই স্টেজ আগাইতে থাকবে। তাইলে আমাদের ওই মেমোরি লিমিট ওভার হয়ে গেছে, যে এররটা মানে দেওয়ার কথা ছিল সেই এররটা আর জেনারেট হবে না। সো এই ছিল আমাদের এই এলোকেন্ট ওআরএম এর ২-১টা টিপস। অ্যান্ড আমরা আমাদের প্রথম স্লাইডেই মানে প্রথমেই আমরা দেখছি যে কিভাবে কয়েকটা মেথড ছিল, যে অর্ডার বাই ডিসেন্ডিং, এগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি। সো এই ছিল আমাদের এলোকেন্ট নিয়ে কথাবার্তা। লিস্টের ৪ নম্বরে রয়েছে ক্লিন অ্যান্ড মেইনটেনেবল ভ্যালিডেশন ইউজিং ফ্রম রিকোয়েস্ট। এখানে কিছু ডেফিনিশনও দেওয়া আছে। এটাই বোঝাচ্ছে যে আমরা লারাভেলে কিভাবে ক্লিন অ্যান্ড মেইনটেনেবল ভ্যালিডেশন ইউজ করতে পারি। আমরা সাধারণত কি করি, আমরা যখন ফর্মের কোনো ভ্যালিডেশন করে থাকি, সেই ভ্যালিডেশনটা আমরা কন্ট্রোলারেই করে থাকি। বাট এটা একটা গুড প্র্যাকটিস না। আমরা এই ভ্যালিডেশনের জন্য আলাদা একটা সেপারেটেড ফাইল ইউজ করব এবং সেই ফাইলেই সেটাকে ভ্যালিডেশন করব। এটা হচ্ছে একটা গুড প্র্যাকটিস এবং ইন ফিউচার যদি কোনো চেঞ্জেস হয়, আমরা খুব ইজিলি সেটা চেঞ্জ করতে পারি। সো ধরেন এজ এ এক্সাম্পল, আমরা নরমালি ভ্যালিডেশন কিভাবে করি? আমরা যখন কোন ডাটা স্টোর করতেছি, তো আমরা এইভাবে ভ্যালিডেশনটা করে থাকি সাধারণত কন্ট্রোলারে। বাট এই কাজটা আমরা কন্ট্রোলারে না করে আমরা এটার জন্য একটা সেপারেটেড ফাইল ইউজ করব। তো সেটার জন্য আমরা যদি দেখি, আমরা একটা কমান্ড চালাইতে হবে আমাদের কমান্ড প্রম্পটে, যে PHP artisan make, তারপর আমরা লিখব রিকোয়েস্ট, দেন আমরা নেমটা দিব এজ লাইক আমাদের আছে স্টোর ইউজার রিকোয়েস্ট নামক আমরা একটা ফাইল ক্রিয়েট করব। তাহলে আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। আমরা সেই ফাইলে যাব এবং সেই ফাইলে গিয়ে আমরা এখানে রুলস ইউজ করব। রুলসে এইখানে আমরা আমাদের সেই ভ্যালিডেশনগুলা দিয়ে দিব, যে রিটার্নের ভিতরে আমরা যেভাবে আগে দিয়েছিলাম ঠিক একইভাবে দিব। জাস্ট এখানে ইউজ করব রিটার্নে আমরা অ্যারে দিয়ে দেন নেম সমান সমান রিকোয়ার্ড, আমাদের যে ভ্যালিডেশনগুলো রয়েছে সেই ভ্যালিডেশনগুলো এখানে ইউজ করে ফেলবো। সবকিছু সেম থাকবে, জাস্ট আমরা একটা সেপারেটেড ফাইল ইউজ করব এই কমান্ডের মাধ্যমে। আপনার ফাইলের নামটা আপনি দিবেন, দেওয়ার পর এখানে একটা ফাংশন আপনি নেবেন রুলস, দেন এইখানে রিটার্ন ইউজ করবেন এবং রিটার্ন একটা অ্যারে যাবে এবং অ্যারের ভিতরে আপনার যা যাবতীয় ভ্যালিডেশন আছে সেটা আপনি দিবেন। দেন আপনি যখন কন্ট্রোলারে এটা ইউজ করবেন, তখন আপনাকে একটা জিনিস এইখানে দিতে হবে, যে স্টোর রিকোয়েস্ট। এইটা আপনি এইখানে দিবেন এই ফাইলের। এটা মেইনলি ফাইলের নাম বোঝাচ্ছে, অর্থাৎ আমাদের ক্লাসটা বোঝাচ্ছে এখানে স্টোর রিকোয়েস্ট, এবং এটা অবশ্যই আপনাকে ইনপুট করে ফেলতে হবে উপরে স্টোর ইউজার রিকোয়েস্ট নামক ক্লাসটাকে। সো এটা দিয়ে দিলে এটা অটোমেটিকলি এই যে এখানে দেওয়া আছে বলা আছে যে
ভ্যালিডেশন অলরেডি হ্যান্ডেল, অর্থাৎ এই লাইনে আসার আগেই এটা অটোমেটিকলি ভ্যালিডেশন হয়ে যাবে। অর্থাৎ এই ফাংশনটা প্রথমেই যখন চলবে তখনই এই ভ্যালিডেশন রুলসগুলা থেকে সেটা ভ্যালিডেশন হয়ে যাবে। বাকি প্রসেস সেম থাকবে। আপনি যখন কাস্টম কোনো মেসেজ দিতে যাচ্ছেন ঠিক একইভাবে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট এটা আমরা জাস্ট আলাদা একটা ফাইলে ইউজ করে ফেলছি, আর কিছুই না। সো এই ছিল ভ্যালিডেশন নিয়ে যাবতীয়। আমরা সবসময় ট্রাই করব যাতে এইভাবে ভ্যালিডেশনটা ইউজ করার। কেননা আমরা যখন ইন ফিউচার কোনো চেঞ্জেস করতে চাই তখন আমাদের কন্ট্রোলারে খুঁজে, খুঁজে সেটা চেঞ্জ করতে হয়। বাট আমরা যখন এই প্রসেসটা ইউজ করব তখন আমরা আমরা জানবো যে আমাদের এই ফাইলে আমাদের ভ্যালিডেশন আছে। তো জাস্ট ওই ফাইলে গিয়ে চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। আমাদের লিস্টের সবার শেষেরটা হচ্ছে রাইট টেস্ট কোড। তো এখানে কিছু ডেফিনিশনও দেওয়া আছে, আপনি পড়ে নিতে পারেন। আমি ইনশর্ট বলে দিচ্ছি। রাইট টেস্ট কোড হচ্ছে যে আপনি যদি একজন ভালো ডেভেলপার হতে হন তাহলে অবশ্যই আপনাকে টেস্ট কোড লিখা জানতে হবে। এই টেস্ট কোড অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যখন একজন বিগিনার থেকে মিড লেভেল বা সিনিয়র ডেভেলপার যেতে হলে আপনাকে অবশ্যই টেস্ট কোড ভালো জানতে হবে। তো চলেন আমরা দেখে নেই যে এই টেস্ট কোডের কী, কী বেনিফিট আছে। সো ফার্স্টটা হচ্ছে যে ফিউয়ার বাগস, যে বাগগুলো কমে আসে। আপনি যদি ভালো টেস্ট কোড লিখতে পারেন তাহলে দেখা যাবে আপনার কোডের যে বাগগুলো আছে সেগুলো কমে যাবে। অর্থাৎ আপনি জানবেন যে আপনার ওয়েবসাইটের কোন জায়গায় কি ফিচার আছে। সো আপনি খুব ইজিলি বাগগুলো আইডেন্টিফাই করতে পারবেন। হ্যাপিয়ার কাস্টমার, অর্থাৎ বাগ যখন কম হবে তখন অবশ্যই আপনার যে কাস্টমারগুলো থাকবে তারা অবশ্যই খুশি হবে। দেন হ্যাপিয়ার এমপ্লয়ার, ঠিক একইভাবে যে এমপ্লয়েও আপনার কোড দেখলে বুঝতে পারবে যে আপনি কি লিখতে চাইছেন বা আপনি কি ফিচার আছে, অর্থাৎ এই ফিচারে কি কি আহ, একটা ফিচারের কি কি মানে কিভাবে ফিচারটা কাজ করতেছে, এটার কোন জায়গায় কি আছে, যে সব ডিটেলস অবশ্যই থাকবে যখন আপনি ভালোভাবে টেস্ট কোডটা রাইট করবেন। সো এই টিমে কাজ করার জন্য অবশ্যই টেস্ট কোড লেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কনফিডেন্ট ডেভেলপার্স, সো আপনি যখন ভালো টেস্ট কোড লিখতে জানবেন তখন যখন আপনার কাছে ওই আপনি একটা প্রজেক্ট করছেন সাপোজ, সো সেই প্রজেক্টটা আবার আপনার কাছে আসছে এবং আপনার কাছে এখন বলা হচ্ছে যে এইটার কিছু ফিচার ইনক্রিজ করতে বা বাড়াইতে কিছু ফিচার, নতুন নতুন অ্যাড করতে কিছু ফিচার, তো তখন আপনি খুবই ইজিলি সেগুলোকে চেঞ্জ করতে পারবেন। কেননা আপনি এটার অলরেডি টেস্ট কোডটা লিখে ফেলেছেন, তাহলে আপনি জানবেন যে কোথায় কি আছে বা কিভাবে কি হচ্ছে। সব পুরা অ্যাপ্লিকেশনটা সম্পর্কে আপনার একটা ভালো আইডিয়া থাকবে। তো এই হচ্ছে এই টেস্ট কোডের কিছু বেনিফিট। তো এই ভিডিওতে আমি এই মানে টেস্ট কোড কিভাবে লিখতে হয় সেটা তো দেখাতে পারবো না, অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। সো আমি ট্রাই করব যাতে খুব শীঘ্রই এই টেস্ট কোড কিভাবে লিখতে হয় এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও বানানো, এবং এইখানে যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো সবগুলা কাভার করার ট্রাই করব। সো আই হোপ খুব তাড়াতাড়ি আমি এটা নিয়ে ভিডিও ডিটেলস আনতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড আমি ট্রাই করব আপনাদের জন্য কোয়ালিটিফুল কন্টেন্ট দেওয়ার। সো আজকে এই পর্যন্তই। আশা করছি নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বাই বাই। আসসালামু আলাইকুম।